আমাদের সামনে যেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনি ডাঙর। এই ভূমিরূপটি শিলাবতী নদীর ডান তীরে অবস্থিত। একে বধ্যভূমি বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বলা হয়। এই ভূমিরূপের নাম এইভাবে আসে যে এই ভূমিরূপগুলো মানুষ পায়ে হেঁটে অতিক্রম করতে পারে, কিন্তু ঘোড়ার খুঁড়ের দ্বারা এই ভূমিরূপ বা ঘোড়ার দ্বারা বা ঘোড়ার পিঠে চেপে মানুষরা এই ভূমিরূপের ওপর দিয়ে যেতে পারে না। ইংরেজরা সর্বপ্রথম যখন এই ভূমিরূপেরকে তারা পর্যবেক্ষণ করলেন, তারা তখন ঘোড়ার পিঠে ছিলেন এবং তারা এই ভূমিরূপকে দেখে এটাকে অতিক্রম করতে পারেননি ঘোড়ার পিঠে চেপে। তখন তারা এই ভূমিরূপকে বলেছিলেন ব্যাডল্যান্ড। সেই নাম অনুসারেই এই ভূমিরূপকে বলা হয় ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বা বধ্যভূমি টোপোগ্রাফি। তাহলে তোমরা বুঝতে পারছো আজকে আমরা এই ভূমিরূপ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা আজকে মৃত্তিকা ক্ষয় নিয়ে আলোচনা করব। আমরা আবহবিকার ও মাটি সৃষ্টি অধ্যায়ের শেষ অংশে চলে এসেছি, যেখানে মৃত্তিকা ক্ষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং মৃত্তিকাকে কিভাবে সংরক্ষণ করা যায় তা নিয়েও আলোচনা করতে হবে। তো তোমাদের প্রথমেই আমি এই ছবিটি দেখানোর মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় হয় বা কোথায় সেটা কেমন দেখতে হয় সেইটা নিয়ে তোমাদের একটু বললাম। এখন আমরা মৃত্তিকা অবক্ষয় নিয়ে আলোচনা করব। মৃত্তিকা ক্ষয় কাকে বলে? যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও মানবীয় কার্যাবলীর প্রভাবে মাটির ওপরের হালকা ও অসংঘবদ্ধ মাটি কণা পৃথক হয়ে দূর দূরান্তে অপসৃত হয় ও মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়, মাটির ভৌত রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে ও গুণমান হ্রাস পায়, তাকে মৃত্তিকা অবক্ষয় বা ভূমিক্ষয় বলে। ভারতে বর্তমানে প্রতি হেক্টর জমি থেকে বছরে 1635 টন মাটি খোয়া যাচ্ছে। অর্থাৎ এই মাটিটি কিন্তু মাটির ওপরের স্তরের মাটি, যেটা মাটি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। সমগ্র ভারতীয় ভূভাগে বছরে 5334 কোটি টন মাটি আমরা ভারতে কিন্তু বছরে হারাচ্ছি। আমরা এখন কোন কোন নির্দেশক দেখলে বুঝতে পারবো যে সেই জমিতে মাটি ক্ষয় হচ্ছে, অর্থাৎ মাটি ক্ষয় হচ্ছে বা মাটির গুণমান হ্রাস পাচ্ছে, মাটি অবক্ষয় ঘটছে, মাটির কোয়ালিটি কমে যাচ্ছে? কোন কোন নির্দেশক বা কোন কোন ইন্ডিকেটার্সগুলো আমরা লক্ষ্য করে আমরা বুঝতে পারবো যে মাটির অবক্ষয় ঘটছে? তার মধ্যে প্রথম হচ্ছে মাটির উপরিস্তরে আলগা মাটি কণার অবস্থান। যখনই আমি দেখব যে মাটির উপরের স্তরে পাউডারের মতো কণা বা হালকা কণা, যেগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, তাড়াতাড়ি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, সেইটার মধ্যে বৃষ্টির জল পড়ছে, সেটা পাউডারের মতো লাগছে, তো সেই যখন সেটাকে আমি দেখব সেরকম কোনো জায়গায় ওরকম আছে, তখন আমরা বুঝতে পারবো সেখানে কিন্তু মৃত্তিকা ক্ষয় হচ্ছে। 2, জমির ওপর ছোট ছোট নালা বা ক্ষুদ্র জলধারার উপস্থিতি।
বৃষ্টির সময় দেখবে জমির ওপর দিয়ে বা মাঠের ওপর দিয়ে কিছু চ্যানেল তৈরি হয়ে যায়, সেই চ্যানেলকে নালি বলে। তো আমি যদি বৃষ্টির সময় দেখি বা তোমরা যদি বৃষ্টির সময় দেখো যে কোনো জমির ওপরে ওরকম কিছু নালি তৈরি হয়েছে এবং সেখানে জলটা ঘোলাটে, তাহলে বুঝতে হবে যে ওখানে কিন্তু মৃত্তিকা ক্ষয় হচ্ছে। ঠিক আছে। 3, মাটির রঙের পরিবর্তন যদি হয়ে যায়, মাটির রং যেটা যেরকম হওয়া উচিত তার থেকে যদি মাটির রংটা হালকা হয়ে যায়, তাহলে মৃত্তিকা অবক্ষয় হয়। উদ্ভিদের শিকড়ে মাটির ওপর অবস্থান করা, সাধারণত উদ্ভিদের শিকড় কোথায় থাকে? মাটির নিচে থাকে। কিন্তু তুমি যদি দেখো যে কোনো উদ্ভিদের শিকড় বেরিয়ে আছে, তার মানে কি সেই শিকড়টা আগে মাটির তলায় ঢুকেছিল, মৃত্তিকা ক্ষয় হওয়ার কারণে সেই শিকড়টা কিন্তু বেরিয়ে এসছে, অর্থাৎ মৃত্তিকা ক্ষয় কিন্তু আমি ওখানে লক্ষ্য করছি। ঝোড়ো বাতাসে ধুলো ও বালি কণার মিশ্রণ, যদি বাতাস প্রবাহিত হয় বা ঝড় হয়, তখন সেখানে কিন্তু আমরা ধুলো বালি এইসব আমরা দেখব, তার থেকে আমরা বুঝতে পারবো সেখানে কিন্তু মৃত্তিকা ক্ষয় হচ্ছে। নিম্নভূমির জমা জল পলি কাদা মিশ্রিত ঘোলা অবস্থায় যদি থাকে, তাহলে সেগুলো সেই কাদাগুলো কোথা থেকে এসছে? কাদাগুলো ওপরের কোনো জায়গা থেকে এসছে যেখানে মৃত্তিকা ক্ষয় হয়েছে, ফলেই সেই নিম্নভূমির জায়গায় যে জলাভূমিগুলো তার নিচে আমি কাদা পাচ্ছি, তাহলে মৃত্তিকা ক্ষয় হয়েছে বলেই অন্য জায়গা থেকে সেই কাদাগুলো এখানে এসে জমা হয়েছে। তাহলে এর থেকে আমি বুঝতে পারবো নিম্নভূমিতে যদি আমি কাদা উপস্থিতি, ঘোলা জলের উপস্থিতি দেখি, তাহলে বুঝতে পারবো যে এর আশেপাশে অঞ্চলে মৃত্তিকা ক্ষয় হচ্ছে। জমিতে ফলন হ্রাসের পরিমাণ যদি হ্রাস পায়, মানে জমিতে যদি ফসল উৎপাদন ক্ষমতা কমে যায়, তাহলে মৃত্তিকা অবক্ষয় ডেফিনেটলি হচ্ছে। মৃত্তিকা হয়তো লবণাক্ত হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা ডেফিনেটলি হচ্ছে, মৃত্তিকা ক্ষয় কিন্তু সেখানে হচ্ছে। আবার তোমরা দেখবে অনেক সময় কোনো মাঠে মাঝে কিছু অংশে কিছু কিছু পকেটসে বা কিছু কিছু সেকশানে ঘাস হয়ে আছে, আর কিছু কিছু জায়গায় ঘাস নেই। দেখবে যে সকল জায়গায় ঘাস হয়ে আছে সেই সকল জায়গাগুলো অপেক্ষা কিন্তু সামান্য হলেও 2-3 সেন্টিমিটার উঁচু আশেপাশে যেখানে ঘাস নেই। কেন? ওই ঘাসগুলো ওই জায়গাটার মাটিকে ক্ষয় হতে বাধা দিচ্ছে, কিন্তু যেখানে ঘাস নেই সেই সকল জায়গাগুলোর উচ্চতা কমে গেছে, কারণ সেখানে প্রচুর পরিমাণে প্রত্যেক দিন মৃত্তিকা ক্ষয় হয়েছে। এবং তাহলে এটা একটা ইন্ডিকেটর যে আমি এখান থেকে বুঝতে পারবো যে যেখানে ঘাস আছে সেখানে জমিটা একটু উঁচু, যেখানে ঘাস নেই জমিটা নিচু, ফলে ওই নিচু অংশে মৃত্তিকা ক্ষয় হচ্ছে। তাহলে এই সকল ইন্ডিকেটর বা নির্দেশকগুলি দ্বারা আমরা বুঝতে পারবো যে একটা অঞ্চলে মৃত্তিকা ক্ষয় হচ্ছে। তো মৃত্তিকা ক্ষয়ের প্রকারভেদ। মাটি ক্ষয় প্রকৃতিগত কারণের ভিত্তিতে মাটি অবক্ষয়কে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্বাভাবিক অবক্ষয়, যেই অবক্ষয়টা মাটিতে প্রাকৃতিক উপায়ে হচ্ছে। এই যে আমরা এক্ষুনি একটু আগে একটা ছবি দেখলাম গনগনি ডাঙার, সেখানে কিন্তু মৃত্তিকা ক্ষয় কিছু সেকশানে প্রাকৃতিক উপায় হচ্ছে। ওটা একটা ল্যাটেরাইটিক বেল্ট, যেখানে শিলাবতী নদী তার ডান পাড়ে প্রভূত পরিমাণে ক্ষয় করছে এবং মৃত্তিকা ক্ষয় হয়েছে। এই মৃত্তিকা ক্ষয়ের পেছনে মানুষের হাত বিশেষ নেই। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক উপায়ে মৃত্তিকা ক্ষয় হচ্ছে এবং স্বাভাবিক উপায়ে মৃত্তিকার গুণাগুণ হ্রাস পাচ্ছে। আবার আমরা যদি সুন্দরবনে যে সকল অঞ্চলে প্রত্যেক দিন জোয়ার ভাটা হয়, আমরা তো বলতে পারবো না যে জোয়ার ভাটা হবে না, কিন্তু জোয়ার ভাটা হলে সেখানে সল্ট এনক্রাস্টেশন বা মৃত্তিকার উপরে লবণ জমা হচ্ছে, মৃত্তিকার কিন্তু গুণমান হ্রাস পায় সেই সকল জায়গায়। এই মৃত্তিকার যে
কোয়ালিটি যে ডিগ্রেডেড হয়ে যাচ্ছে, সেইটা কিন্তু স্বাভাবিক উপায় হচ্ছে। জোয়ার ভাটা তো হবেই, প্রাকৃতিক উপায় জোয়ার ভাটা হয়, সুন্দরবনের অঞ্চলে প্রাকৃতিক উপায় জোয়ার ভাটা হয়, ফলে সেটা কিন্তু মৃত্তিকা ক্ষয়, কিন্তু স্বাভাবিক অবক্ষয়। কিন্তু আমরা মানুষ বা পশু পাখির কারণে বা জীবজন্তুর কারণে বা উদ্ভিদের বৈশিষ্ট্যের কারণে অনেক সময় বা আমাদের মৃত্তিকার অবক্ষয় ঘটে। উদ্ভিদকে কেটে ফেললে, মৃত্তিকার ওপরে যদি আমরা উদ্ভিদকে কেটে দেই, তাহলে মৃত্তিকার আর্দ্রতা কমে গিয়ে মৃত্তিকার অবক্ষয় ঘটে। কোনো জায়গায় যদি অধিক পশুচারণ হয়, সেই সকল জায়গায় মৃত্তিকার অবক্ষয় ঘটে। আর মানবীয় কারণ তো আছে, আমরা বৃক্ষচ্ছেদন করি, আমরা অতিরিক্ত জল সেচ করি, আমরা অতিরিক্ত মাটির তলা থেকে জল তুলে ফেলছি, আমরা যে সকল জায়গায় এক ফসলি জমি চাষ করা উচিত সেখানে 3 ফসলি জমি চাষ করছি জলসেচের সাহায্যে। ফলে মৃত্তিকার অবক্ষয় কিন্তু মানুষও প্রভূত পরিমাণে করে থাকে। ঠিক আছে, তাহলে মৃত্তিকার অবক্ষয় দু রকমের হয়। একটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া অবক্ষয় হয়, আর 2 নম্বর হচ্ছে ত্বরান্বিত প্রক্রিয়ায় অ্যাক্সিলারেটেড ডিগ্রেডেশন, যেটা মানুষ ও জীবজন্তুর দ্বারা হয়ে থাকে। এখন আমরা মাটি ক্ষয়ের পদ্ধতিগুলি আলোচনা করি। মাটি ক্ষয়ের কোন কোন পদ্ধতি আছে? প্রথমেই হচ্ছে কর্দমাক্ত ক্ষয়। কর্দমাক্ত ক্ষয় কি? যখন পাউডারের মতো বৈশিষ্ট্যযুক্ত মাটির ওপর বৃষ্টির প্রথম ফোঁটাগুলো পড়ে, তখন সেই মাটির ওপরে মৌচাকের সদৃশ্য একটা ক্ষয় লক্ষ্য করা যায়। সেই ক্ষয়কেই স্প্ল্যাশ ইরোশন বা কর্দমাক্ত ক্ষয় বলে। এই তোমাদের চোখের সামনে যেই চিত্রটি দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটি স্প্ল্যাশ ইরোশনের ছবি, যেখানে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে এইরকম চারিদিকে একটা কাদার মতো, একটা গোল চাকের মতো তৈরি হচ্ছে। এটাকেই বলা হচ্ছে স্প্ল্যাশ ইরোশন। ঠিক আছে, বা কর্দমাক্ত ক্ষয়। 2 নম্বর হচ্ছে পাত ক্ষয় বা শিট ইরোশন। বৃষ্টির জল প্রবাহের দ্বারা মাটির ওপরের স্তর চাদরের মতো যদি এক স্থান থেকে অন্য স্থানে অপসৃত হয়, সেই ক্ষয়কে বলা হয় শিট ইরোশন বা পাত ক্ষয়। আমরা স্প্ল্যাশ ইরোশনে যে সকল পদার্থগুলো মাটি থেকে অনেকটাই আলাদা হয়ে গেল, পরবর্তী ক্ষেত্রে যখন বৃষ্টি আরও বেশি হলো বা আরও বেশি হবে, তখন ওই বৃষ্টির প্রভাবে মাটির ওপর থেকে চাদরের ন্যায় সমস্ত মাটির যে কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যে অপসৃত হয়ে যায়, সেই ক্ষয়কেই চাদর ক্ষয় বলে। তো আমরা এখানে প্রথমে চাদর ক্ষয়টা আমরা বুঝতে পারছি। সেখানে পাত ক্ষয় বা চাদর ক্ষয় বলে লেখা আছে, যেখানে মাটির ডটেড যে লাইনটা আছে সেটা, সেই অংশে প্রথমে মাটিটা ছিল, পরবর্তী ক্ষেত্রে চাদর ক্ষয়ের মাধ্যমে একটি স্তর সেই স্থান থেকে অপসৃত হয়ে অন্য স্থানে চলে গেছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে চাদর ক্ষয় প্রক্রিয়া। 2 নম্বর কি? রিল ইরোশন বা নালি ক্ষয়। চাদর ক্ষয় হওয়ার সময় যখন সেই স্থানে, বিশেষ কিছু স্থানে ভূমির
ঢালের বিভিন্নতার কারণে জল সব জায়গা দিয়ে প্রবাহিত না হয়ে বিশেষ কিছু অংশের ওপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন সেখানে নালী সৃষ্টি হয়। এই নালী সৃষ্টি যখন হয় তখন সেই নালীগুলো এক স্থান থেকে অন্য স্থানে জলকে নিয়ে যাওয়ার ফলে সেখানে সামান্য হলেও গভীরতা বেড়ে যায় এবং ওই অংশটা বেশি ক্ষয় হয়। জলের পরিমাণ ওই জায়গাটা দিয়ে বেশি পরিমাণে জল যাচ্ছে, ফলে সেখানে কিন্তু বেশি পরিমাণে ক্ষয় হচ্ছে, ফলে ক্ষয়ের মাত্রা বাড়ে। এই প্রক্রিয়াকে বলা হয় নালী ক্ষয়। এখানে নালী ক্ষয়টা ওপরেরটা একটু লেখাটা ভুল আছে, ওপরেরটা হবে নালী ক্ষয়, ঠিক আছে? যেটা খাত ক্ষয় লেখা আছে সেটা খাত ক্ষয় হবে না, সেটা হবে নালী ক্ষয়। তৃতীয়ত গালি ক্ষয় বা খাত ক্ষয়। সেটা কি? নালী ক্ষয় হতে হতে যখন ক্ষয়ের মাত্রা বেড়ে যাবে এবং মৃত্তিকা অনেক বেশি ক্ষয় হবে, নালীর গভীরতা বাড়বে, নালীর পার্শ্বক্ষয় বাড়বে এবং সেখানে সেই নালীটা একটা খাতে পরিণত হয়ে যাবে। সেই সেখানে ক্ষয়ের মাত্রা বেশি হয়। এই প্রকার ক্ষয়ে অনেক বেশি পরিমাণে মৃত্তিকা এক স্থান থেকে অন্য স্থানে অপসৃত হয়। খাত ক্ষয়ে দ্বারা 3 প্রকারের খাত সৃষ্টি হয়, সেটাকে টায়ার 1 গালি, টায়ার 2 গালি এবং টায়ার 3 গালি বলা হয়। অর্থাৎ নালী থেকে যে প্রথম গালিটা তৈরি হলো সেটাকে টায়ার 1 গালি, টায়ার 1 গালি থেকে পরবর্তী যেই গালিতে জলটা গেল বা যেই খাতে জল গেল সেই টায়ারটাকে বলা হয় টায়ার 2 গালি, আর সেই টায়ার 2 গালির জলটা যখন আরও বড় খাতে গেল সেই গালিটাকে বলা হয় টায়ার 3 গালি। অর্থাৎ এখানে গালির গভীরতা, গালির পার্শ্বক্ষয় যত বেশি টায়ার হচ্ছে, মানে টায়ার 1 থেকে টায়ার 2 এ বেশি হবে, টায়ার 2 থেকে টায়ার 3 সেই মানটা বাড়বে। এবার আমরা র্যাভাইন ক্ষয়ে আসব। যে সকল অঞ্চলে উদ্ভিদ থাকে না এবং গালি ক্ষয় হতে হতে অঞ্চলটিতে গভীর খাতযুক্ত একটা উঁচু নিচু ভয়াবহ ক্ষয়ভূমিতে পরিণত হয়, তাকেই র্যাভাইন ক্ষয় বলে। অ্যাকচুয়ালি আমরা প্রথমেই যে ছবিটা দেখেছিলাম সেটা গড়বেতা র্যাভাইন। চম্বলেও র্যাভাইন দেখা যায়। চম্বল হচ্ছে ভারতের অন্যতম মৃত্তিকা ক্ষয়যুক্ত অঞ্চল, যেখানে খুব বেশি পরিমাণে ক্ষয় হয়, মৃত্তিকা ক্ষয় হয়। যেইটুকুনি ছবি দেখালাম ওইটুকুনি, গড়বেতা ওইটুকুনি অঞ্চল, কিন্তু চম্বলের অঞ্চল তার কয়েকশো গুণ বড়। মৃত্তিকা ক্ষয়যুক্ত অঞ্চলটা চম্বল নদীর কয়েকশো গুণ বড়। তো এই র্যাভাইনগুলির মধ্যবর্তী ভূমিভাগগুলি ছুরির ফলার মতো সংকীর্ণ ও ধারালো হয়ে অত্যন্ত বন্ধুর অনুর্বর কৃষি অনুপযুক্ত ভূমি তৈরি করে। পতন ক্ষয় বা স্লিপ ইরোশন কোথায় দেখতে পাওয়া যায়? পার্বত্য ভূমিতে, যেখানে পর্বতের ঢাল বরাবর মাটি ওপর থেকে নিচে নেমে আসে। মাটি পর্বতের ঢাল বরাবর ওপর থেকে নিচে নেমে আসে, সেইটাকে বলা হয় স্লিপ ইরোশন। এই স্লিপ ইরোশনের মাধ্যমেই কিন্তু পার্বত্য অঞ্চলে ধস লক্ষ্য করা যায়। সমুদ্র তটভূমি ক্ষয়। সমুদ্রের তটে বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জোয়ার ভাটার উচ্চতার পরিবর্তন হয়, জোয়ারের সময় জলের ক্ষয় ক্ষমতা বাড়ে। আবার যখন স্টর্ম সার্জ হয় বা যে ঘূর্ণিঝড় হয় তখনও তার শক্তি অনেক বহুগুণ বেড়ে যায়। এই সময় সমুদ্রের
যে তটবর্তী এলাকায় সমুদ্রের স্রোতের আঘাতে মৃত্তিকা ক্ষয় হয়। এই প্রকার ক্ষয়কে সমুদ্র তটভূমি ক্ষয় বা সিশোর ইরোশন বলে। এরপরে আসছে নদী পার ক্ষয়। কোথায় দেখতে পাওয়া যায়? অবশ্যই নদীর পাড়ে দেখতে পাওয়া যাবে। এবং কোথায়? আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলায় এই ধরনের ক্ষয় অত্যন্ত বেশি পরিমাণে। কয়েকদিন আগে চাকদায়ও এইরকম গৌরনগর ঘাটে নদী পার অনেকটা ভেঙে গেছে। তো সেই ক্ষয়কে বলা হচ্ছে নদী ক্ষয়, যেখানে নদী টোইরোশনের মাধ্যমে বা পাদক্ষয়ের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় করে থাকে, তাকে বলা হয় হচ্ছে নদী পার ক্ষয়। আবার বলছি, ক্ষয়টার নাম হচ্ছে টোইরোশন বা পাদমূল ক্ষয় বা পাদক্ষয়। এছাড়া বায়ুপ্রবাহ মাধ্যমে এক জায়গাকার বালি অন্য জায়গায় স্থানান্তরিত হয়। ফলে সেই বালি যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে, সেখানে বায়ু কিন্তু কোনো অনুর্বর জমি থেকে কিছু পদার্থ উর্বর জমিতে নিয়ে গিয়ে ফেললে কিন্তু সেই জমিটাও নষ্ট হয়ে যায়। মরুভূমির আশেপাশে যে সকল অঞ্চল, সেখানে মরুভূমি থেকে বালি উড়ে গিয়ে সেই অঞ্চলে বালি গিয়ে পড়ে সেই ভূমিকেও অনুর্বর করে দেয়। এটাকে বলা হয় বায়ুপ্রবাহজনিত ক্ষয়। যে বায়ুপ্রবাহজনিত ক্ষয়ের মাধ্যমে এক স্থান থেকে মৃত্তিকা তো ক্ষয় হয়ে অন্য জায়গায় গেল, আবার সেই জায়গাকারও মৃত্তিকা কিন্তু তার কোয়ালিটি কিন্তু অবক্ষয় হলো বা ডিগ্রেড হলো বা কমে গেল। হিমবাহ যখন বরফ গলা জল নিয়ে কোনো জায়গায় এসে ভাসিয়ে দিচ্ছে, সেই জায়গাটাও কিন্তু কিছু পদার্থ পড়ে সেই জায়গাটাকে মৃত্তিকাকে অবক্ষয় করছে বা নষ্ট করছে। আবার কোনো কোনো জায়গা থেকে পদার্থ মাটি নিয়েও আসছে, সেখানেও ক্ষয় করছে। ফলে হিমবাহের দ্বারাও মৃত্তিকা ক্ষয় হয়। তাহলে আমরা এতক্ষণ ধরে মৃত্তিকা ক্ষয়ের প্রকারভেদ এবং মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করলাম।